আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৩২ লিখেছেন ইলমা বেহরোজ। মাদিনী নদীর বুকে কুন্দ ফুলের মতো জোনাকি ছুটে রয়েছে। পদ্মজাতু এক মনে চেয়ে রয়েছে। রাত অনেকটা, আমির ঘুমাচ্ছে। ৩ দিনে আমিরের সাথে পূর্ণা প্রেমার খুব ভাব হয়েছে। সারাক্ষণ আড্ডা লুডু খেলে। পদ্মজা যত দেখছে তত আমিরের প্রেমে পড়ছে। আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদ্মজার মনে পড়ল আগামীকাল ফিরে যেতে হবে শ্বশুর বাড়ি। মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে। ভাবতেই মন খারাপ হয়ে আসে। মন ভালো করতে চলে আসে নদীর ঘাটে। জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ। আধার ভেদ করে একটা আলোর ছোঁয়া লাগে চারপাশে। এ সময়ে কে এলো? পদ্মজা ঘাড় ঘুরে তাকালো। মাকে দেখে একগাল হাসলো। হেমলতা হারিকেন হাতে নিয়ে এগিয়ে আসে। কিঞ্চিত রাগ নিয়ে বলল, এত রাতে একা ঘাটে এসেছিস কেন? মার খাসনি অনেকদিন? বিয়ে হয়েছে বলে আমি মারব না নাকি? হেমলতার ধমকে পদ্মজার মেরুদণ্ড সোজা করে থতমত হয়ে দাঁড়ালো। মা শেষ কবে মেরেছেন পদ্মজার মনে করতে পারছে না। তিনি যেভাবে বলছেন মনে হলো না জানি কত মেরেছেন। তাই সে ভয় পাওয়ার ভান ধরল। যাচ্ছি ঘরে। পদ্মজার গলা, কি জন্য এসেছিলি? ঘুম আসছে না। হেমলতার কণ্ঠটা নরম শোনালো। কাল চলে যেতে হবে তাই মন খারাপ হচ্ছিল? হেমলতা হারিকেন মাটিতে রাখল। এরপর ২ হাতে পদ্মজাকে বুকে টেনে নেন। পদ্মজার কান্নার বাঁধন ছেড়ে গেল। মায়ের বুকে মুখ চেপে পিঠটা বারংবার ফুলে ফুলে উঠতে লাগলো। কিছুক্ষণ এভাবেই পার হলো। এত সহজে কাঁদিস কেন? মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না মা। তুমি সাথে চলো। পাগল মেয়ে বলে কি? কান্না থেমেছে। পদ্মজা ২ হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে বলল, আমির তো ঘুমে, তুইও ঘুমিয়ে পড় গিয়ে। পদ্মজা মাথা নাড়ালো। ২ কদম এগিয়ে আবার চট জলদি পেছনে আসে। মাকে জিজ্ঞাসা করে, তুমি ঘুমাবে না আম্মা? ঘুমাবো, চল। আম্মা। হেমলতা হারিকেনের হাতে নিয়ে পদ্মজার চোখের দিকে তাকালো। পদ্মজা বলল, তোমার জীবনের সবটা আমাকে বলেছ। কিছু আড়াল থাকলে সেটাও বলো আম্মা। কেন মনে হলো আরো কিছু আছে? হেমলতার কণ্ঠটা অন্যরকম শোনালো। মনে হয়নি, এমনি বলে রাখলাম। পদ্মজা নতজানু হয়ে নিজের নখ খুঁটছে। হেমলতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কেটে যায় অনেকটা সময়। তিনি ঢোক গিলে গলা ভেজান। তারপর বললেন, তাই হবে। পদ্মজা খুশিতে তাকালো। নিশ্চয়ই এখন সব বলবে না আম্মা? এখনই জানা যাবে। হেমলতা আশায় পানি ঢেলে দিলেন। এখন ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। পদ্মজার চোখ মুখের উজ্জ্বলতা নিভে গেল। মা কিঞ্চিত প্রসঙ্গটা কেন এড়িয়ে যাচ্ছেন? পদ্মজা সরাসরি জিজ্ঞাসা করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারছে না। জড়তা ঘিরে রেখেছে তাকে।
মা সব সময় নিজ থেকে সব বলেন। নিশ্চয়ই কোনো কারণে সে বিষয়টা চেপে রেখেছেন। পদ্মজা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। একদিন আম্মা বলবে, অবশ্যই বলবে। কালো মেঘ ঢাকা আকাশে ঝিরঝির বৃষ্টি পড়ছে। লাহারি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছে হেমলতা। সন্ধ্যায় আজান পড়ল। চারপাশে এক মায়াবী ঘন ছায়া। মন বিষাদময়। পদ্মজা দুপুরে মোড়ল বাড়ি ছেড়েছে। বিদায় মুহূর্তটা একটুও স্বস্তির ছিল না। মেয়েটা এত কাঁদতে পারে? তবে হেমলতার চোখ শুকনো ছিল। মায়ের চোখ শুকনো দেখে কি পদ্মজা কষ্ট পেয়েছিল? কেন জানে হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়েও আবিষ্কার করলেন শোক অবস্থান শূন্য। তিনি আবার বসে পড়ল। হেসে ফেললেন। পদ্মজা ছাড়া এত দুর্বল তিনি। এটা ভাবতে অবশ্য ভালো লাগে। হেমলতা আকাশের দিকে তাকালো। চোখ দুটি জ্বলছে। জল ভরা চোখ নিয়ে আবার হাসলেন। কি যন্ত্রণাময় সেই হাসি! মাটিতে হাতের ভর ফেলে উঠে দাঁড়ালো তিনি। এলোমেলো পা লাহারি ঘর ছাড়েন। উঠোনে এসে থমকে দাঁড়ান। বাড়ির গেটে খোলা ছিল। অন্ধকার ভেদ করে একটা নারী অবয়ব এগিয়ে আসছে বাড়ির দিকে। হেমলতা নারীর ছায়াটির স্পষ্ট মুখ দেখার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন। গেটের কাছাকাছি আসতেই হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী। তিনি মৃদু হেসে এগিয়ে যান। অনেক দেরি করলেন আসতে। বাসন্তী উঠানে পা রেখে বললেন, আপনি আমাকে চিনেন? হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগ নিতে হাত বাড়ালেন। বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন। তিনি খুব অবাক হচ্ছেন। সাহস নিয়ে এসেছিলেন, সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হেমলতা বললেন, আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন। আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে আপত্তি নেই। আপনি আমাকে চিনলেন কিভাবে? সে যেভাবেই চিনি। জেনে কি লাভ আছে? আপনি প্রথম দিনই আসলে পারতেন, লোকজন না নিয়ে। বাসন্তীর এবার ভয় করছে। শরীর দিয়ে ঘাম ছুটছে। একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কি করে হতে পারে? তিনি তো ভাবছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে বাঁচতে হবে। বাসন্তীর ধপধপে সাদা চামড়া লাল বর্ণ ধারণ করে। হেমলতার কথা দৃষ্টি এত ধারালো মনে হচ্ছে তার। হেমলতা বাসন্তীকে চুপ দেখে বললেন, আপনি বিব্রত হবেন না। এটা আপনার সংসার। আসুন। হেমলতা আগে আগে এগিয়ে যান। বারান্দা অবধি এসে পিছন ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছে। হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন। তখনই একটা পুরুষালী হুঙ্কার ভেসে আসে, তুমি এইখানে এসো কেন? মোর্শেদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠলেন। মোর্শেদকে এড়িয়ে একজন বেদিনী লোকের প্রতি ক্ষণিকের জন্য আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি। এরপর থেকেই মোর্শেদ এবং তার সম্পর্ক ফাটল ধরে। মোর্শেদ ত্যাগ করে তাকে। কিন্তু তিনি এক সময় বুঝতে পারেন কোনটা ভুল, কোনটা ঠিক। সংসারের প্রতি টান অনুভব করে ফিরে আসতে চান।
মোর্শেদ জায়গা দিলেন না। ততদিনে মোর্শেদের দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেলেন। মোহ ছেড়ে ফিরে আসেন হেমলতার কাছে, নিজ সন্তানদের কাছে। বাইর হইয়া যাও কইলাম, বাইর হও আমার বাড়ি থেকে। মোর্শেদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বললেন। বাসন্তী হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন। চোখ গরম করে মোর্শেদের দিকে তাকালো। এইটা আমারও সংসার, আমি যাব না। বাসন্তী ভালোই ভালোই কইতেছি, যাও এখান থেইকা, নাইলে তোমার লাশ ফালাইয়া দিয়াম আমি। বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়েও শোনালেন না। হেমলতা উঠানে নেমে আসেন। যখন বিয়ে করেছ তখন হুঁশ ছিল না, এখন সংসার দিতে আপত্তি। তুমি জানো না লতা, এই মহিলা কতটা খারাপ। এই মহিলা লোভী, লোভখোরের বাচ্চা, মাদারির বাচ্চা। কি সব বলছো? মুখ সামলাও। মোর্শেদের কপালের রগ দপদপ করছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে। বাসন্তীকে পিটাতে হাত নিষ্পিস করছে, তবুও হেমলতার কথায় তিনি থামেন, কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে। হেমলতা বললেন, আপনি ঘরে যান, এই ঘর আপনারও। ওনার কথা মনে নিবেন না। আমার ঘরে এই মহিলা ঢুকাইলে খারাপই হয়ে যাইব। হেমলতা মোর্শেদের চোখের দিকে তাকালো, ইশারায় কিছু একটা বললেন। এরপর বাসন্তীকে বললেন, আপনি যান, সদর ঘরের ভিতরের দরজা বাদ দিয়ে যে ঘরটা দেখবেন সেখানেই যান। দেখিয়ে দিতে হবে? বাসন্তী কিছু না বললে গট গট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে ঘরে ঢুকেন। হাত পা কাঁপছে তার। হেমলতার ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক ঠেকছে। সেদিন বৃষ্টিতে ভিজে ফেরার জন্য জ্বর বিছানায় পড়েন। গত কয়েকদিন জ্বরে এতই নেতিয়েছিলেন যে ওঠার শক্তিও ছিল না। শরীরটা একটু চাঙ্গা হতে আবার আসেন। এত সহজে সব পেয়ে যাবেন জানলে জ্বর নিয়েই চলে আসতেন। মোর্শেদ অসহায় চোখে তাকালো হেমলতার দিকে, বললেন, কেন এমনটা করলা? আমি এর সাথে থাকতে পারবাম না। ঠান্ডা হও তুমি, তুমি কিছুই জানো না। যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিন উনি এসেছিলেন, লোকজন নিয়ে এসেছিলেন। এরপরই আমার মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে। পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়াতে উনি সেদিন ফিরে গিয়েছিলেন। বিয়ের দিন বেয়াই সব বললেন। বেয়াইয়ের কাছে কামরুল মিয়া অভিযোগ করেন। বেয়াই কামরুল ভাইকে বললেন, ব্যাপারটা এখন ছড়াছড়ি না করতে, এতে ওনার সম্মান নষ্ট হবে। যে বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে। বউ আবার একজন পরনারীর মেয়ে। অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসবে, এইসব সত্যি অসম্মানজনক। তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যেই মিটিয়ে নেই। আর বাসন্তী আপার দোষ নেই। সবচেয়ে বড় কথা, আমার সংসারের হাল ধরার জন্য একজন দরকার, খুব দরকার। হেমলতার শেষ কথাগুলো করুণ শোনালো। মোর্শেদ বিস্ময়ে তাকিয়ে আছেন। বাসন্তী এত কিছু করেছে ভাবতে পারছেন না। মোর্শেদ কণ্ঠ খাদে নামিয়ে বললেন,
তারে আমি মানতে পারতাছি না। বুঝাই শোনায়া বাইর কইরা দাও। তুমি আমার কথাগুলো শোনো, থাকতে দাও ওনাকে, ক্ষমা করে দাও। আমি জানি না সে কি করেছে, যাই করুক ক্ষমা করে দাও। মোর্শেদ মাথায় খুন চেপেছে। তিনি কি বলবেন, কি বললেন ভেবে পাচ্ছেন না। ক্রোধে আক্রোশে ফুলে ফুলে বাড়ির পেছনে চলে যান। নৌকা নিয়ে বেরিয়ে যান। রাতে বোধহয় ফিরবেন না আজ। আজান পড়েছে, বৃষ্টির বেগ বেড়েছে। হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে আসেন বারান্দায়। গোপনে দীর্ঘশ্বাস ফেললেন।